চলার পথে মানুষের কত কিছুই না হারিয়ে যায়, কিন্তু কখনো কি শুনেছেন বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়ার সময় নিজের স্ত্রীকে কেউ হারিয়ে ফেলেছে? আরে টাকা পয়সা হারিয়ে গেলে না হয় আবার টাকা উপার্জন করে পাওয়া যায়, কিন্তু বউ হারিয়ে গেলে কি সেই বউ আর ফিরে পাওয়া যায়? বন্ধুরা, আজ আপনাদের সামনে এক্সপ্লেইন করব এক যুবকের সদ্য বিয়ে করা বউ হারানোর ঘটনা নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া কমেডি ড্রামা লাপাত্তা লেডিস মুভিটি। 2001 সালের ভারতীয় প্লটে নির্মিত এই মুভিতে দেখানো হয়েছে একই সাথে দুই যুবকের সদ্য বিয়ে করা বউ ট্রেন থেকে হারিয়ে যাওয়ার গল্প। কিন্তু কৌতূহলের বিষয় হচ্ছে, তারা কি নিজেদের বউ আদৌ খুঁজে পাবে? জানতে হলে দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন ভিডিওটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি মুভিটির এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় একটা গ্রাম থেকে। সেখানে দীপক আর ফুলের বিবাহ হয়েছে। এই বিবাহতে দীপক নামের ছেলেটা অনেক বেশি খুশি হয়। দীপক নিজের সাথে ব্যান্ড পার্টি নিয়ে এসেছে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্ত্রীর পরিবার চায় যে জামাইরা যে এখানের একটা মন্দিরে সুরক্ষিত ভবিষ্যতের জন্য পুজো করে নেয়। সেই কারণেই দীপক তার পুরো পরিবারকে পাঠিয়ে দেয় আর এবং নিজে সে এখানে থেকে যায়। এর পরের দিন মন্দিরে পূজা সম্পূর্ণ হয়ে যায়। পূজা শেষ হওয়ার পর দীপক তার নিজের স্ত্রীকে তার নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আর এদিকে স্ত্রীর ভাই দীপক আর ফুলকে তাদের বাসায় দিয়ে আসতে চায়। ফুলের মা তখন ফুলকে বলে, যতক্ষণ গ্রামে না পৌঁছে যাও ততক্ষণ ঘুমটা দিয়ে থাকবে। তারা যখন বাসে করে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, তখনই দীপক ফুলকে বলে, এখানে অনেক ভিড় আছে এবং চোর বাটপার থাকতে পারে, এই কারণে তুমি সব গয়না খুলে আমার কাছে দিয়ে দাও। তখন ফুল দীপকের কথা মতো তার সাথে থাকার সব গহনা খুলে দীপককে দিয়ে দেয়। এরপর তারা দুজন বাস স্টেশনের দিকে যেতে থাকে। দীপক আর ফুল তখন স্টেশনে চলে আসে, কিন্তু সে সময় বিয়ের মৌসুম অনেক বেশি ছিল, অর্থাৎ একই সময় বিভিন্ন স্থানে বিয়ের ধুম ছিল। সব জায়গায় নতুন নতুন বউকে ঘুমটা দিয়ে এদিক সেদিক ঘুরতে দেখা যায়। দীপক এবং ফুল যে ট্রেনে উঠেছে সেই ট্রেনেও নতুন জোড়া বউ ছিল। দীপক ট্রেনে উঠেই তার স্ত্রীকে সিটে বসিয়ে দেয় এবং নিজে দাঁড়িয়ে থাকে। পাশে বসে থাকা মহিলা তখন দীপককে জিজ্ঞেস করে, বিয়েতে কত টাকা যৌতুক উঠেছে, মেয়ের বাড়ি থেকে তাকে কি কি দিয়েছে। আসলে এই মুভির সময়টা 2001 সালের ছিল, এই কারণে সবাই খোলামেলাভাবে যৌতুকের কথা বলছিল। যদি 2024 সাল হতো তাহলে কিন্তু গিফটের কথা বলা হতো। কিন্তু দীপক ফুলের পরিবারের কাছ থেকে কোনো প্রকার যৌতুক নেয়নি। এই কথা শুনে সেখানে সবাই হাসতে শুরু করে, কারণ সেই সময় প্রচলন ছিল বিয়ে মানেই মেয়ের বাড়ি থেকে কিছু না কিছু যৌতুক দেয়া। কিন্তু ট্রেনের মহিলাদের হাসি ঠাট্টার কারণে দীপকের গর্ব করার জায়গায় কান্না করে দেওয়ার অবস্থা হয়ে যায়। সেখানে প্রদীপ নামের একজন পুরুষ ছিল, আর তারও এই বিহালেই বিয়ে করেছে। প্রদীপ বিয়েতে অনেক টাকার যৌতুক পেয়েছে এবং সে তার স্ত্রীকে ভালোবাসে না। আরে সে তো শুধু টাকাকে ভালোবাসে। এভাবেই তাদের সফরটা কাটতে থাকে আর ট্রেনের যাত্রী আস্তে আস্তে কমতে শুরু করে। রাত হতে হতেই দীপক তার গ্রামের স্টেশনে পৌঁছে যায়। এই কারণে সে ফুলকে নিয়ে ট্রেন থেকে স্টেশনে তাড়াহুড়ো করে নামে। দীপকের স্ত্রী ফুল তখনও বড় ঘুমটা দেওয়া ছিল। দীপককে অনুসরণ করে তার স্ত্রী তখন স্টেশন থেকে বের হয়। এরপর তারা সেখান থেকে সোজা দীপকের গ্রামের দিকে চলতে শুরু করে। দীপক যখন ফুলকে নিয়ে গ্রামে পৌঁছায়, সেখানে দীপকের বন্ধু প্রথম থেকেই দীপক এবং তার স্ত্রীর জন্য ব্যান্ড পার্টি নিয়ে অপেক্ষা করছিল। সবাই দীপক এবং তার স্ত্রীকে অনেক ভালোভাবে স্বাগতম করে। দীপকও তাদেরকে দেখে অনেক খুশি হয়। ফাইনালি দীপক তার স্ত্রী ফুলের সাথে নিজের বাসায় পৌঁছে যায়। পৌঁছানোর পর সবার প্রথমে ওই দুইজনকে দীপকের পরিবার আরতি করতে শুরু করে। আরতি করার পর দীপকের মা ফুলকে বলে, এখন তুমি ঘোমটাটা সরাতে পারো। এই কথা শুনেই ফুল যখন ঘোমটাটা সরায়, তখন সেখানে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ যেই বউ ঘোমটা দিয়েছিল সে ফুল ছিল না, আসলে সে অন্য কেউ ছিল। আর এটা দেখেই এখানে দীপকের সাথে সাথে পুরো পরিবার পুরোপুরিভাবে শকড হয়ে যায়। কিছুক্ষণ তো দীপক বিশ্বাসই করতে পারছিল না যে এই কাহিনী কিভাবে হয়ে গেল। সে তো ফুলকে বিয়ে করে সাথে নিয়ে এসেছিল, কিন্তু এটা তো অন্য কেউ। দীপকের পরিবার দীপকের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আসলে দীপকের এত বড় ভুল কিভাবে হতে পারে? দীপক তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দীপকের পরিবার তার একটাও কথা শোনে না, উল্টো তাকে বকাঝকা করতে শুরু করে। কিন্তু এইসবের মাঝেও দীপকের চিন্তা হচ্ছিল যে ফুল এখন কোথায় আছে, কার সাথে আছে। আসলে দীপক যেই ট্রেনের বগিতে ছিল সেই বগিতে অন্যের বউয়ের সাথে দীপকের বউ অদল বদল হয়েছে। দীপক আর ফুল যে ট্রেনের বগিতে বসেছিল ওই বগিতেই আরও দুই জোড়া বউ ছিল। ট্রেনের বগি থেকে রাতে যখন ভিড় কমতে শুরু করেছে, তখন ওই দুইজন বউ কাছাকাছি হতে শুরু করে। রাতে দীপক বাথরুমে যায়, তখন প্রদীপ দুইজন বউয়ের মাঝে বসে যায়। বাথরুম থেকে ফিরে আসার পর দীপক নিজের সিটে বসে যায়। আর যখন তারা স্টেশনে আসে, তখন সে তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে আসে এবং ফুলের জায়গায় জয়াকে সাথে নিয়ে আসে। এরপর দীপকের পরিবারের সবাই জয়াকে বলে, তুমি তখন সেখানে কিছু বলনি কেন? তখন জয়াপ্পা উত্তরে বলে,
আরে এত বড় ঘুমটা ছিল যে আমি ঘুমটার জন্য কিছুই দেখতে পারছিলাম না। দীপকের পরিবার তখন তার গ্রামের নাম জিজ্ঞেস করে। জয়া বলে তার গ্রামের নাম গঙ্গাপুর। কিন্তু গঙ্গাপুর নামে তো অনেকগুলো গ্রাম আছে, তার গ্রাম আসলে কোন গঙ্গাপুর সেটা নাকি জয়া জানে না। এমনকি জয়া একবার স্বামীর গ্রামের নামও মনে নেই। তাই দীপকের পরিবার সিদ্ধান্ত নেয় যতক্ষণ পর্যন্ত ফুলকে না পাবে ততক্ষণ জয়া তাদের এখানেই থাকবে। অন্যদিকে আমরা দেখি যে ট্রেন পাটেলা স্টেশনে পৌঁছায়। বগি থেকে এক এক করে সবাই নামতে থাকে। প্রদীপও ব্যাগপত্র এবং পরিবার নিয়ে তার স্টেশনে নামে। ফুল তখন ট্রেনেই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই সে দেখতে পায় সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে। তখন ফুল এদিক সেদিক দীপককে খুঁজতে থাকে। ফুল ভাবে দীপক মনে হয় স্টেশনে নেমেছে, তাই সে স্টেশনে নেমেই দীপককে খুঁজতে থাকে। এদিকে প্রদীপ স্টেশনে নেমে তার বউয়ের জন্য দাঁড়িয়েছিল। যখন ফুল ট্রেন থেকে নামে তখন প্রদীপ তাকে নেওয়ার জন্য আসে। ফুল প্রদীপের কথায় পাত্তা না দিয়ে দীপককে জানালা দিয়ে উকিঝুঁকি দিয়ে খুঁজতে থাকে। প্রদীপ বুঝতে পেরে ফুলকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গিয়েছ? ফুলকে কিছু বলতে না দেখে প্রদীপ নিজে থেকেই বলে, আমি তোমায় সাহায্য করতে পারি। কিন্তু ফুল প্রদীপের সাথে কোনো কথা বলে না। সে স্টেশনে দীপককে খুঁজতে থাকে। ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলে যায়, কিন্তু ফুল দীপককে খুঁজেই পায় না। অন্যদিকে বউ হারিয়ে প্রদীপ আর তার পরিবার বেশ বিরক্ত হয়ে যায়। কিছু সময় অপেক্ষা করে প্রদীপ তার পরিবারকে নিয়ে স্টেশন থেকে চলে যায়। স্টেশনটাও ফাঁকা হতে শুরু করে। এদিকে ফুল দীপককে তখনও খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ে। এত রাতে ফুল স্টেশনে নিজেকে সেফ ভাবতে না পেরে স্টেশনের বাহিরের গেটে যায়। সেখানে বেশ কিছু সিএনজি ড্রাইভার ফুলের কাছে এগিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে কোথায় যাবে। ফুল তখন পুরুষদের দেখে আরও বেশি ভয় পেয়ে স্টেশনের ভেতরে চলে যায়, কেননা সে একদমই বুঝতে পারছিল না যে সামনে কি করতে হবে। ফুলের একদমই নলেজ নেই যে তার গ্রামের নাম কি, এবং সে যেখানে যাচ্ছিল সেই গ্রামের নামও তার মনে নেই। এবার পরের দিন সকাল যখন হয়, স্টেশনের একজন ভিখারি ফুলকে বিরক্ত করতে শুরু করে। এই অবস্থা দেখে ফুল তো ভয়ই পেয়ে যায় এবং সে ওই ভিখারির কাছ থেকে দূরে পালাতে শুরু করে, কেননা ফুল কোনো অপরিচিত লোকদের সাথে কখনোই কথা বলে না। কিছুক্ষণ পালানোর পর সে রাস্তার একটা ছোট ছেলে দেখতে পায় এবং সেই ছোট্ট ছেলেটা ফুলকে বলে, আপনার একদমই ভয় পাওয়ার দরকার নেই, সে অনেক ভালো মানুষ আর আপনার সাথে উল্টোপাল্টা কিছুই করবে না। এরপর ছেলেটি ফুলকে জিজ্ঞেস করে যে সে কি হারিয়ে গিয়েছে কিনা। ফুল মাথা নাড়িয়ে হ্যাঁ বললে ছেলেটি ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার ফুলকে স্বামীর নাম জিজ্ঞেস করে, কিন্তু ফুল স্বামীর নাম না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই কারণে স্টেশন মাস্টার ফুলকে বলে, স্বামীর নাম না বললে খুঁজবো কিভাবে? তখনই ফুল তার মেহেদি দেওয়া হাত বাড়িয়ে স্টেশন মাস্টারকে দেখায়। ফুলের হাতে তখন দীপকের নাম লেখা ছিল। আসলে আগের দিনের স্ত্রীরা তাদের স্বামীর নাম মুখে নেওয়াকেও খারাপ ভাবত। খারাপ বলতে স্বামীর নাম মুখে নেওয়া বেয়াদবি ভাবত। ফুলও সেই কারণেই তার নিজের মুখে স্বামীর নাম বলেনি। এরপর স্টেশন মাস্টার ফুলের কাছ থেকে সব তথ্য জেনে লিখে রাখে। অন্যদিকে দীপক সোজা পুলিশ স্টেশনে যায়। সেখানে সে তার স্ত্রীর মিসিং ফাইল কমপ্লেন করতে চায়। তখন ইন্সপেক্টর স্যাম মোনহার দীপকের কাছ থেকে সবকিছু জিজ্ঞেস করে যে কি হয়েছিল। দীপক পুলিশ স্যাম মোনহারকে সবকিছু বলে দেয়। স্যাম মোনহার দীপককে প্রশ্ন করার পর দীপককে বলে, যদি তুমি তোমার স্ত্রীর ছবি আমাদের দাও তাহলেই আমরা তাকে খুঁজতে শুরু করে দেব। দীপক স্যামকে ছবি দিয়ে বলে, আমার কাছে ফুলের এই একটা ছবি আছে। এটা দেখে স্যাম বলে, আরে তোমার স্ত্রী তো অনেক সুন্দরী, কিন্তু যা সুন্দর সেটা ঘুমটার আড়ালে লুকিয়ে আছে। কেননা সে ঘুমটা দিয়েছিল, এই কারণে সেখানে তার চেহারাই দেখা যাচ্ছিল না। থানা থেকে বাড়ি ফেরার পর দীপক তার বাবা মায়ের কাছ থেকে জানতে পারে জয়াকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে জয়া সকালবেলা গ্রামের মন্দিরে পুজো করতে গিয়েছিল, কিন্তু এখনও সেখান থেকে বাড়ি ফিরে আসেনি। দীপকের বাবা মা জয়াকে আশেপাশের সব গ্রামে খুঁজেছে, কিন্তু কোথাওই তাকে পাওয়া যায়নি। জয়ার নিখোঁজের কথা শুনে দীপক তো একসময় অস্থির হয়ে যায়। অন্যদিকে ছোট্ট ছেলেটা ফুলকে স্টেশনে চা বিক্রেতা একজন দাদির কাছে নিয়ে যায়। ফুল দাদিকে পুরো ঘটনা খুলে বলে, আর সব ঘটনা শোনার পর দাদির এমন মনে হচ্ছিল যে হয়তো তোর স্বামী এই সব কিছু চিন্তা ভাবনা করেছিল, কেননা সে তোর সাথে বাসর করে ফেলেছে আর সে তোর সব গহনাও নিয়ে নিয়েছে। অর্থাৎ চায়ের দোকানি দাদি ফুলকে বোঝাতে চায় তার স্বামী দীপক তাকে ঠকিয়েছে আর তার সব গহনা নিয়ে পালিয়েছে। এই কথা শোনার পর ফুল দাদিকে বলে, না না, এটা ভুল ধারণা, আপনি ভুল বিশ্বাস রাখেন, আমি বিশ্বাস করি সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে দাদি বলে, আমি কেন বিশ্বাস রাখবো, তোর বিশ্বাস তুই রাখ। আসলে দাদির পুরুষ মানুষ নিয়ে মাইন্ডসাইট একদম ক্লিয়ার, এই কারণে সে কোনো পুরুষ মানুষের উপর বিশ্বাসই করে না। কিন্তু চা বিক্রি করা দাদি এখানে ফুলকে বলে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী এখানে না আসে ততক্ষণ তুমি আমার সাথেই থাকো আর আমার সাথে কাজ করো। এদিকে প্রদীপ তার লোক নিয়ে গ্রামের পুলিশ স্টেশনে যায় সদ্য বিয়ে করা হারিয়ে যাওয়া স্ত্রী জয়ের ব্যাপারে কমপ্লেন করতে। পুলিশের সাথে প্রদীপের কথা শুনেই বোঝা যায় তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আগে থেকেই ছিল। এরপর প্রদীপ পুলিশকে রীতিমতো হুমকি দিয়ে বলে,
আমার নতুন বউ হারিয়েছে, যদি খুঁজে দিতে না পারেন তাহলে প্রথম স্ত্রীকে আগুনে জ্বালিয়ে মারার মতো আরও একটা কেস আপনাদের লিখতে হবে। এই কথা শুনেই পুলিশ অফিসার চমকে যায়। এরপর প্রদীপ জয়ার হারানোর কমপ্লেন করে স্টেশন থেকে চলে যায়। এরপর দেখা যায় দীপক জয়াকে খুঁজে না পেয়ে চিন্তায় বসেছিল, আর তখন জয়া নিজেই দীপকের বাড়িতে চলে আসে। জয়াকে দেখেই দীপক দৌড়ে এগিয়ে যায় আর জিজ্ঞেস করে, এই তুমি কোথায় ছিলে? জয়া জানায় সে গ্রামের মন্দিরে পুজো করতে গিয়েছিল। দীপকের বাবা মা তাকে মন্দিরে খুঁজে পায়নি জানালে জয়া বলে সে মন্দিরের ভেতরে ঘুরে দেখেছে, তাই হয়তো তাকে খুঁজে পায়নি। তখন জয়ার এমন কাজের জন্য দীপকের বাবা মা তাকে অনেক কথা শোনায়। এদিকে দীপকের গ্রামের পুলিশ স্টেশনে একটি ফ্যাক্সে হারানো বিজ্ঞপ্তি আসে। স্যাম সেটা ভালোভাবে দেখেই বুঝতে পারে কিছুদিন আগে তার কাছে বউ বদল হওয়ার যে রিপোর্ট দীপক লিখিয়েছে সেই কেসের সাথেই এটা কানেক্টেড হতে পারে। তাই স্যাম পাটেলা থানায় কল দিয়ে পুলিশ অফিসারের কাছে বিস্তারিত কথা বলে এবং দুটি কেসের মিল খুঁজে বের করে। কথা শেষে স্যাম ফুলের বদলে যেই বউ দীপকের সাথে এসেছে তার উপর সন্দেহ হচ্ছিল। আর রাতে আমরা পুষ্পাকে দেখি যে সে অন্ধকারে লুকিয়ে একটা কর্নারে গিয়ে নিজের কাছ থেকে মোবাইল বের করে এবং ওই মোবাইলের মধ্যে যে সিম কার্ডটা ছিল ওই সিম কার্ড বের করে পুড়িয়ে ফেলে আর অন্য একটা সিম কার্ড তুলে মোবাইলে নেয়। এরপর সে লুকিয়ে কারোর সাথে কথা বলতে শুরু করে। তার মানে পুষ্পা সবার কাছ থেকেই নিশ্চয়ই কিছু লুকাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি ফুল দাদির সাথে কাজ করতে শুরু করে, আর এখানে আমরা জানতে পারি ফুল অনেক ভালো খাবার রান্না করতে পারে। কিন্তু দাদির সাথে তো কেউই থাকে না। আগে তার ছেলে আর তার স্বামী থাকতো, কিন্তু স্বামী মদ খেয়ে তাকে মারধর করত। এই কারণেই দাদি ওই দুইজনকেই তার ঘর থেকে বের করে দিয়েছে। এসব কারণেই পুরুষ মানুষকে নিয়ে দাদির মাইন্ড একদম ক্লিয়ার। এখানে ফুল দাদির সাথে থেকে অনেক কিছু শিখতে পারে, আর সে এটাও বুঝতে পারে যে বাহিরের দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করতে হয়। একদিক থেকে দেখা যায় দাদি ফুলকে অনেক শক্তিশালী করে তুলছিল। পরের দিনে আমরা দেখি স্যাম দীপকের সাথে সাথে পুষ্পাকেও পুলিশ স্টেশনে ডেকে নিয়ে এসেছে। তখন স্যাম পুষ্পাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে। অন্যদিকে প্রদীপ যেখানে থাকে সে ওইখানের থানায় মিসিং ফাইল কমপ্লেন করে দিয়েছে, আর সেই খবর স্যামের কাছে চলে এসেছে। কিন্তু এই মহিলার ছবি আসেনি। সে শুধু এটা জানতো যে তার হাতে জয়া নাম লেখা ছিল, কিন্তু এখানে পুষ্পার হাতে শ্রেয়া লেখা ছিল। তখন পুষ্পা বলে, আমার দাদা আমাকে ছোটবেলায় শ্রেয়া নামে ডাকতো। আর এই সব কিছু শোনার পর কোথাও না কোথাও স্যাম পুষ্পার উপর সন্দেহ করছিল। এই কারণেই সে পুষ্পাকে বলে, আমরা তোমার একটা ছবি নিতে চাই যাতে তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। কিন্তু এখানে পুষ্পা ঘুমটার মধ্যে থেকেই ছবি তোলে আর বলে, আমি চাই না আমার বদনাম হয়ে যাক। কিন্তু স্যামের মধ্যে পুষ্পাকে নিয়ে তখন বেশ সন্দেহ বাড়তে শুরু করেছে। এদিকে পুলিশ অফিসার স্যাম কনস্টেবলের সাথে পুষ্পার উপরে নজর রাখতে শুরু করে দেয়, কেননা সে জানতো পুষ্পা তাদের কাছে অনেক কিছুই লুকাচ্ছিল এবং সবকিছু ঠিকমতো বলছিল না। একদিন স্যাম পুষ্পাকে নিজের গহনা বিক্রি করতে দেখে। স্যাম প্রমাণস্বরূপ এসবের ছবিও তুলে রাখে। পুষ্পাকে কখনো কখনো কারোর সাথে ফোনে কথা বলতেও দেখে স্যাম। তখন স্যাম পুষ্পাকে নিয়ে পুরোপুরি শিওর হয় যে পুষ্পা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, আর সে প্ল্যানিং করেই দীপকের সাথে এসেছে। পুষ্পা গোসল করে ধানক্ষেতের পাশে চুল শুকাতে আসে। সেখানেই গুঞ্জনের সাথে পুষ্পার দেখা হয়। গুঞ্জন একটা ছাপাখানায় কাজ করত। স্থানীয় এমএলএ নির্বাচনী পোস্টার সে নিজেই ছাপাতো। পুষ্পার সাথে কথা বলার পর গুঞ্জন বুঝতে পারে পুষ্পা একজন শিক্ষিত মেয়ে। তাই গুঞ্জন পুষ্পাকে জিজ্ঞেস করে, আপনি কোন অবধি পড়াশোনা করেছেন? পুষ্পা বলে, আমি মাধ্যমিক পাশ করেছি। তখনই সেখানে দীপকের বাবা এসে গুঞ্জনকে বলে, ধান খেতে অনেক পোকা বেড়েছে, কীটনাশক ছিটিয়ে পোকাগুলো মারতে হবে। পুষ্পা তখন বলে, জমিতে কীটনাশক দিলে পোকার সাথে সাথে ফসলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, যার কারণে ফসলের ক্ষতি হয়। আমরা চাইলে বিশেষ পদ্ধতিতে পোকামাকড় জমি থেকে দমন করতে পারি। তার জন্য আমাদের চারকোনা একটা টিনের ডিব্বা বা জার দরকার হবে। এরপর ডিব্বার একটা পাশ কেটে পুরো ডিব্বা হলুদ রং করে তাতে আঠা লাগিয়ে জমিতে একটি কাঠির মাথায় লাগিয়ে রাখতে হবে। হলুদ রং পোকামাকড়কে আকর্ষণ করে, যার কারণে সহজেই জমির পোকামাকড় জারে গিয়ে আঠায় আটকে থাকবে। পাশে দাঁড়িয়ে গুঞ্জন এসব শুনে পুষ্পাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে এত কিছু জানেন? তখন পুষ্পা বলে, আমার বাবা একজন কৃষক, আমাদের অনেক জমি আছে যাতে আমার বাবা চাষ করে। শহর থেকে লোক এসে গ্রামের কৃষকদের এসব শিখিয়েছে, তখন আমিও শিখেছি। একদিন পুষ্পা জানতে পারে দীপকের ভাবি স্কেচ বানাতে এক্সপার্ট। এই কারণে সে এখানে দীপকের ভাবিকে জিজ্ঞেস করে সে কি ফুলকে দেখেছে। তখন ভাবি হ্যাঁ বলে। পুষ্পা দীপকের ভাবির কাছ থেকে তখন ফুলের একটা স্কেচ বানিয়ে নেয়। একদিন বাবলু পুষ্পার মোবাইল বালিশের নিচে পেয়ে যায়। তখন বাবলু পুষ্পাকে জিজ্ঞেস করে, এই তুমি মোবাইল লুকিয়ে রেখেছো কেন? কই, আমি তো লুকাইনি, পুষ্পা উত্তর দেয়। বাবলু বলে, বালিশের নিচে রাখা মানেই তো লুকানো। আমার মাও বালিশের নিচে বাবার ছবি লুকিয়ে রাখে। এরপর পুষ্পা বাবলুকে বলে, আমি তোমায় মোবাইলে গেম খেলতে দিব, কিন্তু তুমি কাউকে মোবাইলের কথা বলতে পারবে না। বাবলু তখন পুষ্পার কথায় রাজি হয়ে যায়। এদিকে দীপক ফুলকে হারিয়ে একদম ডিপ্রেসড হয়ে যায়।
সবসময় সে শুধু ফুলের কথাই ভাবতে থাকে। পারিবারিকভাবে বিয়ে হলেও দীপকের জন্য ফুলের জন্য ছিল অনেক ভালোবাসা। দীপক ফুলকে খুঁজে না পাওয়ার কষ্টে বন্ধুদের সাথে বসে বসে মদ খেতে থাকে। এরপর সে মাতাল অবস্থায় রাতে বাড়ি ফিরে যায়। সেই রাতে পুষ্পা দীপকের ঘর থেকে পালানোর প্ল্যান করেছে। যখন রাত হয়ে যায় তখন সে চুপচাপ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সে দীপককে নেশাগ্রস্ত অবস্থায় তার ঘরে পৌঁছাতে দেখে। আর দীপক নেশা অবস্থায় শুধুমাত্র ফুলের নামই বলছিল। তখনই হঠাৎ করে পুষ্পার কি যেন হয়ে যায়, আর সে সাথে সাথেই পালানোর প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং সেখানেই থেকে যায়। এদিকে ফুল স্টেশনের দাদির দোকানে কাজ করে টাকা জমাচ্ছিল বাড়ি ফিরে যাওয়ার জন্য। ফুল জানে একদিন না একদিন সে দীপকের বাড়ি ফিরে যাবে। দীপকের উপর ফুলের আস্থা ছিল যে তাকে যে কোনোভাবে খুঁজে বের করবেই। অন্যদিকে পুলিশ স্টেশনে প্রদীপ যে মিসিং ফাইলটি কমপ্লেন করেছিল, ওই ছবি যেটা আছে সেটা স্যামের কাছে পৌঁছে গিয়েছে। তখন স্যাম জানতে পারে সেই মেয়েটার কেউই না, সেটা পুষ্পা, যার আসল নাম জয়া। তাই সে বেশি সময় নষ্ট না করে স্যাম তাড়াতাড়ি দীপকের কাছে আসে আর তাকে সবকিছু বলে। আমরা তখনই জানতে পারি পুষ্পার হাতে শ্রেয়া লেখা ছিল, আর সে সেটা দেখেই জয়াকে শ্রেয়া বানিয়েছিল। সে এখানে পুষ্পাকে গ্রেফতার করে নেয় আর সোজা জেলে বন্দি করে দেয়। পুষ্পা তখন সবাইকে বলার চেষ্টা করে যে এই সবকিছু সে বাধ্য হয়ে করেছে। মনোয়ার নামে একজন বন্ধুর কাছ থেকে দীপক জানতে পারে পুষ্পার কোনো ভুল ছিল না। আরে ওই বেচারি তো ফুলকে খোঁজার চেষ্টা করেছে, এই কারণেই পুষ্পা ফুলের স্ক্র্যাচও বানিয়েছিল। অন্যদিকে পুষ্পা স্যামের কাছে নিজের বাধ্য হওয়ার কথা বলে। পুষ্পা বলে, আমি কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম। আমাদের গ্রামে অনেক ফসলি জমি আছে, এমনকি আমার বাবারও অনেক জমি আছে। কৃষকদের জন্য কিছু একটা করার চিন্তা আমার মাথায় আসে, তাই আমি কৃষিবিজ্ঞান নিয়ে পড়ার জন্য দেহরাদুনে ভর্তি হতে চেয়েছিলাম। কিন্তু আমার মা তাতে মোটেও রাজি ছিল না। মায়ের কথা, পড়াশোনা করার নাকি কোনোই দরকার নেই, আমাকে 7 দিনের মধ্যে বিয়ে দিবে ঠিক করে। এরপর আমাকে ওই লোকের সাথে বিয়ে দেয়। পরে আমি জানতে পারি লোকটি তার প্রথম স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে, শুধুমাত্র তার সন্তান হয়নি তাই। কিন্তু আমার তো কিছুই করার ছিল না, আর মেয়েদের বিয়ে তো একবার হয়ে গেলে তার কিছু করারও থাকে না। তাই আমি ভাগ্যকে মেনে নিয়ে ট্রেনে উঠেছিলাম, কিন্তু ভুলক্রমে দীপকের সাথে আমি এখানে চলে আসি। আসলে ভুল হলেও আমার ভাগ্যে হয়তো ভালো কিছুই ছিল। এখানে আসার পরে আমি সিদ্ধান্ত নেই আমি ওই লোকের কাছে আর কখনো ফিরে যাব না। আমি দেহরাদুনে গিয়ে কৃষিবিজ্ঞান নিয়ে পড়ার জন্য ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন যে আমি মানি অর্ডার করেছিলাম সেটা আমার ভর্তির জন্য একটা বোনের কাছে টাকা পাঠিয়েছি। শুধুমাত্র আমার ওই বোন পড়াশোনার জন্য সাপোর্ট করেছে। 3 দিন পর আমি দেহরাদুনে যাওয়ার জন্য টিকিট কেটেছি। এই দেখুন দেহরাদুনে যাওয়ার টিকিট। আসলে পুষ্পা বিয়ে না করে পড়ালেখা করতে চাইতো। লেখাপড়া শেষ করার পর কৃষকদের আর নিজেদের পরিবারকে খেয়াল রাখতে চাইতো, কিন্তু তার মা চাইতো তাকে বিয়ে দিতে। কিন্তু বিয়ের জন্য পুষ্পা অনেক বারণ করেছিল। একদিন পুষ্পার মা কসম কাটে যদি পুষ্পা বিয়ে না করে তাহলে সবাই বিষ খেয়ে মরে যাবে। তখন না চাইতেও পুষ্পাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলতে হয়, আর বিয়ে করেও নিতে হয়। এদিকে বিয়ের জন্য এখানে পুষ্পার মাকে নিজের জমিন বিক্রি করতে হয় যাতে সে ছেলেপক্ষদের যৌতুক দিতে পারে। আর পুষ্পা প্রদীপের ব্যাপারে আগে থেকেই জানতো। প্রদীপের একটা বিয়ে আগে হয়েছিল আর সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, কিন্তু সেই কেসটা বন্ধ করে দিয়েছে। তখন পুষ্পা সব কথা শোনার পর স্যাম সব কাহিনী বুঝে যায়। সে বুঝতে পারে এখানে আসলে কি হয়েছে। এরপর পুষ্পা বলে, আমি যাবার আগে দীপকের স্ত্রী ফুলকে খোঁজার শেষ চেষ্টা করেছিলাম, তাই আমি পোস্টার ছাপিয়ে তাতে আমার মোবাইল নাম্বার দিয়ে দেই যাতে ফুলের খোঁজ পেলে আমাকে কল দিয়ে তারা জানাতে পারে। এতক্ষণে হয়তো কেউ না কেউ কলও দিয়েছে। স্যার, আপনার কাছে তো আমার মোবাইল আছে, দেখুন না কেউ কল করেছে কিনা। তখন স্যাম মোবাইলে দেখে সেখানে 12টা মিসড কল। তখন সেখানে প্রদীপ আসে আর সে সবার প্রথমেই পুলিশকে টাকা দেয় আর বলে কাউকে কিছু কেউ বলবে না। আর তার সামনেই পুষ্পাকে একটা থাপ্পড় মারে আর বলে, ঘরে চল, তোকে আমি সব কথা বলছি। স্যামের কাজই ছিল যে সে পুষ্পাকে খুঁজে বের করবে। সে তার কাজ পুরোপুরিভাবে করেছে। এতক্ষণ পর্যন্ত এই কেসে এটাই ছিল তার কাজ, কিন্তু এখন এই কেস হচ্ছে যে পুষ্পা প্রদীপের কাছে যেতে চায় না, তাই প্রদীপ পুষ্পাকে ফোর্সও করতে পারে না। তখন স্যাম বলে, এখানে সব পুলিশ দেখেছে তুই আমাকে টাকা দিয়েছিস আর এটা একটা ঘুষ। স্যাম এটাও বলে, প্রথম স্ত্রীকে তুই যেভাবে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিস আর যেই কেসটা বন্ধ হয়ে গিয়েছে আমি ওই কেসকে আবার রিওপেন করতে পারি। এইসব কথা শোনার পর প্রদীপ বেশ ভয় পেয়ে যায় এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি দীপকের ভাবি যে স্কেচটা বানিয়েছিল ওই স্কেচ ফুলের কাছে চলে এসেছে। তার স্বামী ফুলকে খুঁজছে। এটা শুনে দাদির অনেক ভালো লাগে। সে ভাবে কোনো পুরুষ তো আছে যে এখনো ভদ্রলোক। এখানে ফুল স্টেশন মাস্টারের কাছে যায় এবং স্টেশন মাস্টার স্যামকে ফোন করে বলে, আমরা ফুলকে গাড়িতে বসিয়ে দিয়েছি আর সে যে কোনো সময় দীপকের গ্রামে পৌঁছে যাবে। এইসব শোনার পর স্যাম ওই কথা দীপককে বলে, আর দীপক তাড়াতাড়ি নিজের বন্ধুদের সাথে নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যেতে শুরু করে।
সেখানে পৌঁছানোর পর দীপক ফুলের সাথে দেখা করে আর সে তাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। দীপক ফুলকে নিজের ঘরে নিয়ে আসে। দীপক আর দীপকের বন্ধুরা পুষ্পার সাথে দেখা করে পুষ্পাকে তার দেহরাদুনে পাঠিয়ে দেয়, যেখানে সে তার পড়ালেখা শেষ করতে পারবে। স্যামও পুষ্পাকে সাপোর্ট করে আর যাওয়ার জন্য কিছু টাকাও দেয়, যাতে পুষ্পা সহজেই দেহরাদুন যেতে পারে এবং তার পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এখানেই মুভিটার কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন লাগলো? পরবর্তী কোন মুভিটা আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি তুহিন জাওয়াদ আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।